এক 12 বছর বয়সী মেয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য চাইছিল। তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছিল। এটা তো বোঝা যায় যে তার শোষণ হয়েছে। মেয়েটি ওই অবস্থাতেই 7 থেকে 8 কিলোমিটার রাস্তা হাঁটে, প্রত্যেকটা মানুষের কাছে সাহায্য চায়, লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। কেউ পুলিশ স্টেশনে বা অ্যাম্বুলেন্সকে ফোন পর্যন্ত করে না, এমনকি তার নগ্ন শরীরটাকে ঢাকার জন্য একটা কাপড়ও দেয় না। उसकी आंखें पूरी स्वेलिंग से भरी हुई थी, पाँव में पूरी ब्लीडिंग हो रही थी, बार बार वह अपने शरीर से लड़खड़ा रही थी। मेरी आंखों से देखा नहीं गया। मैंने उससे पूछा कि बहन आपकी ये हालत किसने करी है। मध्य प्रदेश के उज्जैन में हुई हैवानियत को लेकर पूरा देश ये सवाल पूछ रहा है कि आखिर महाकाल की नगरी में ये महापाप कैसे हो गया, इंसानियत को शर्मसार कर देने वाला ये हादसा कैसे हो गया, कैसे एक 12 साल की नाबालिग लड़की के साथ दुष्कर्म जैसी घिनौनी वारदात हो गई। 2.5 घंटे तक बच्ची नग्न हालत में घूम रही थी। उसने लोगों के घरों के दरवाजे भी खटखटाए, लेकिन किसी का दिल नहीं पसीजा, किसी ने उसकी मदद नहीं की। মধ্যপ্রদেশের সাতনা জেলায় জ্যোতিবাড়া গ্রামে থাকতো এক 12 বছর বয়সী মেয়ে, তার দাদু, তার পিতা আর তার বড় ভাইয়ের সাথে। তার মা অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, কেন গেছে, এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই। বাচ্চাটির দেখাশোনা মোস্টলি তার দাদুই করে। এখন সে ক্লাস 8-এ পড়ে। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, তাই সে তার পুরো টাইম আর ফোকাস পড়াশোনাতেই লাগাতো। স্কুলের বাইরে অনেক এক্সামও দিত, এটা ভেবে যে তার নলেজ বাড়বে, তার রেজাল্ট ভালো হবে। সে প্রতিদিন সকালে রেডি হয়ে তার বান্ধবীদের সাথে স্কুলে যেত আর বিকেল 4:30-র সময় বাড়ি ফিরে আসতো। এটাই ছিল তার প্রতিদিনকার রুটিন। 24শে সেপ্টেম্বর 2023 আজকে তার অলিম্পিয়াডের এক্সাম ছিল মাঝাগ্রামের একটা স্কুলে। মাঝাগ্রামটা ছিল তার গ্রাম থেকে একটু দূরে, তাই সে তার 7 বান্ধবীর সাথে অটোয় চড়ে মাঝাগ্রামের ওই স্কুলে আসে যেখানে তার এক্সাম ছিল। তার 7 জন বান্ধবী তো স্কুলে প্রবেশ করে, কিন্তু সে প্রবেশ করতে পারে না, কারণ তার অ্যাডমিট কার্ডে কিছু ভুল ছিল। টিচার তাকে এক্সামে বসতে দেয় না। তখন টাইম হচ্ছিল সকাল 10টা। মেয়েটি আগে কোনোদিনও একা বাড়ি থেকে বের হয়নি, সে রাস্তাও চেনে না, একা বাড়ি ফিরবে কিভাবে। তাই সে এক অটোওয়ালার কাছে গিয়ে বলে আমি জ্যোতিবাড়া গ্রাম যাব। ওই অটোওয়ালা তাকে নিয়ে জ্যোতিবাড়া গ্রাম যাচ্ছিল, কিন্তু মেয়েটি মধ্যে রাস্তায় বলে আমার কাছে টাকা নেই। এটা শুনে অটোওয়ালা তাকে মধ্যে রাস্তাতেই নামিয়ে দেয়, একটা শুনশান এলাকায়। একবারও এটা ভাবে না যে এই নির্জন এলাকায় মেয়েটির সাথে কিছু বিপদ হতে পারে। অটোওয়ালার কাছে বাস টাকাটা বড় ছিল। অটোওয়ালা তাকে নামিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে দাদাজি সন্ধ্যে 6টার সময় বাড়ি ফিরে এসে দেখে মেয়েটি বাড়িতে নেই, তার স্কুল ড্রেসও নেই আর তার স্কুল ব্যাগও নেই। তার মানে মেয়েটি এখনো স্কুল থেকে বাড়ি ফিরে আসেনি। দাদাজি তার নাতনির বান্ধবীদের বাড়িতে গিয়ে খোঁজ নেয়, কিন্তু তারা তো এক্সাম দিয়ে বাড়ি ফিরে এসেছে। দাদাজি জানতে পারে তার নাতনি তো এক্সামে বসতেই পারেনি, সে সকাল 10টার সময় স্কুল থেকে বের হয়েছে। দাদাজির চিন্তা হতে আরম্ভ হয়। সে সব জায়গায় খোঁজাখুঁজি করে, মাঝাগ্রামের ওই স্কুলেও যায় যেখানে এক্সাম ছিল, কিন্তু কোথাও তার নাতনিকে খুঁজে পায় না। দাদাজি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ বলে 24 ঘন্টা না হওয়া পর্যন্ত আমরা মিসিং রিপোর্ট লিখতে পারবো না। এখন আপনারা খুঁজুন, 24 ঘন্টার মধ্যে যদি বাড়ি ফিরে না আসে তাহলে আমরা অ্যাকশন নেব। একটা 12 বছর বয়সী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর পুলিশ প্রোটোকল দেখাচ্ছিল। দাদাজি সারা রাত তার নাতনিকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। রাত পেরিয়ে সকাল হয়ে আসে, তবুও মেয়েটি বাড়ি ফিরে আসে না। দাদাজি আবার পুলিশ স্টেশনে যায়। পুলিশ এবার মিসিং পারসন রিপোর্ট লেখে আর মেয়েটিকে খুঁজতেও আরম্ভ করে। 25শে সেপ্টেম্বর মেয়েটিকে দেখা যায় তার বাড়ি থেকে 720 কিলোমিটার দূরে উজ্জেনের রাস্তায়। সে নগ্ন অবস্থায় মানুষের কাছে সাহায্য চাইছিল। তার শরীরের প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছিল, তার হাত পা কাঁপছিল, তার চোখ দিয়ে জল বের হচ্ছিল। মেয়েটি ওই অবস্থাতেই 8 কিলোমিটার রাস্তা হাঁটে। রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া প্রত্যেকটা মানুষের কাছে সাহায্য চায়, লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। কেউ পুলিশ স্টেশনে একটা কল পর্যন্ত করে না, কেউ তার নগ্ন শরীরটাকে ঢাকার জন্য একটা কাপড় দেয় না। সকাল 9:30টার সময় সে একটা আশ্রমের কাছে গিয়ে পৌঁছায়। আশ্রমের নাম ডান্ডি সেবা আশ্রম। আশ্রমের পূজারী রাহুল শর্মা মেয়েটিকে এই অবস্থায় দেখে নিজের বস্ত্র দিয়ে মেয়েটির শরীর ঢাকে, তারপর তাকে আশ্রমে নিয়ে গিয়ে বসায়। পূজারী শুধায় তার নাম কি, তার বাড়ি কোথায়, তার সাথে কি হয়েছে, কিন্তু মেয়েটি কিছুই বলতে পারে না। বাচ্চা মেয়েটি কাঁপতে কাঁপতে কান্না করতে করতে পূজারীকে যেটাই বলে পূজারী কিছুই বুঝতে পারে না। তাই পূজারী একটা পেন আর একটা পেপার দেয়, এটা ভেবে যে মেয়েটি তার বাড়ির ফোন নাম্বার বা বাড়ির অ্যাড্রেস কিছু তো লিখবে, কিন্তু মেয়েটির হাত পা এতটা কাঁপছিল সে কিছুই লিখতে পারে না। শেষমেশ পূজারীজি পুলিশ স্টেশনে কল করে। 20 মিনিটের মধ্যে পুলিশ ওখানে পৌঁছে যায়। মেয়েটির অবস্থা এতটা খারাপ ছিল
পুলিশ বিনা এফআইআর লিখে মেয়েটিকে হসপিটালে ভর্তি করে। তার শরীর থেকে এতটা পরিমাণে রক্ত বের হয়ে গেছে যে তাকে এক্ষুনি রক্ত না দিলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এটা জেনে দুজন পুলিশ অফিসার মেয়েটিকে রক্ত দেয়। হসপিটালের রিপোর্ট অনুযায়ী মেয়েটি শোষণ হয়েছে, তার সাথে কেউ জোর জবরদস্তি করেছে। পুলিশ এটা তো জানতে পারে মেয়েটির বাড়ি সাতনা জেলায়, কিন্তু সে বাড়ি থেকে 720 কিলোমিটার দূরে উজেনে কি করে এলো, আর কেই বা তার সাথে এরকম নোংরা কাজ করলো। পুলিশ এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন ফোর্স বানায়, যেখানে 28 জন পুলিশ অফিসার 4 দিন একটানা কাজ করে এই কেসটির ওপর। তারা মেয়েটি নিখোঁজ হয়েছিল ওই স্কুল থেকে উজ্জেন পর্যন্ত 700টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে, যেখানে দেখা যাচ্ছিল এক অটোওয়ালা ওই বাচ্চা মেয়েটিকে তিরুপতি ড্রিমস কলোনিতে ড্রপ করে। পুলিশ ওই অটোওয়ালাকে গিয়ে ধরে, যার নাম ছিল রাকেশ মালবিয়া। পুলিশ অটোটাকে সার্চ করছিল, তখন তারা পিছনের সিটে রক্তের দাগও দেখতে পায়। অটোওয়ালা এটাই বলে, আমি ওকে রক্তাক্ত অবস্থাতে পেয়েছিলাম, ওর শরীরে কোনো পোশাক ছিল না, তাই আমি আমার শার্টটা ওকে পরার জন্য দিই। ও জীবনকে দিতে আমার অটোই চেপেছিল, আর আমি ওকে তিরুপতি ড্রিমস কলোনিতে ড্রপ করি। অটোতে ওঠার পর মেয়েটি কাঁদছিল, অটোওয়ালাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু অটোওয়ালা রাকেশ কোনো কথাই শোনে না। সে ফটাফট মেয়েটিকে নামিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মেয়েটির সাথে যে অত্যাচার হয়েছে সেটা দেখার পর পুলিশ স্টেশনে একটা কল পর্যন্ত করে না, মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না। অটোওয়ালা বলে, আমি কোনো পুলিশ কেসে জড়াতে চাই না, এই রকম সিচুয়েশনে আমি প্রথমবার পড়েছি, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই আমি মেয়েটিকে ওই অবস্থাতেই নামিয়ে দিয়ে পালিয়ে গেছি। পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে অটোওয়ালা রাকেশ সত্যি বলছে, মেয়েটি রক্তাক্ত অবস্থাতেই তার অটোতে চেপেছিল জীবনকে দিতে। তার মানে মেয়েটির সাথে অত্যাচার এর আগে কোথাও হয়েছে। পুলিশ আরও সিসিটিভি ক্যামেরা চেক করে। উজ্জেন রেল স্টেশনের বাইরে ওই মেয়েটিকে দেখা যায় 25 সেপ্টেম্বর ভোর 3টে থেকে 5টার মধ্যে। ওই সময়ে মেয়েটির শরীরে পোশাক ছিল, তার শরীরে কোনো আঘাতের দাগ ছিল না। তার সাথে যেটাই হয়েছে এর পরে হয়েছে। মেয়েটি রেল স্টেশনের বাইরে 3 জন অটোওয়ালাকে রিকোয়েস্ট করে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। প্রথম 2 জন তার কথাই শোনে না, কিন্তু 3 নম্বর অটোওয়ালা মেয়েটিকে অটোতে চাপিয়ে ওখান থেকে গায়েব হয়ে যায়। পুলিশ এটা তো বুঝতে পারে মেয়েটির সাথে যাই হয়েছে এই অটোতেই হয়েছে। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অটোর নাম্বার নোট করে। অটোর নাম্বার ছিল M13R5204। তারপর অটো ড্রাইভারকে খুঁজে বের করে, যার নাম ছিল ভরত সোনি, বয়স 38। প্রথমে সে তার পিতার সাথে দোকানে কাজ করত, কিন্তু লাস্ট 6 মাস সে তার ভাইয়ের অটো চালাচ্ছে। কেসটা যদি বুঝতে না পারেন তাহলে আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি। মেয়েটি বাইরের স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যায়, কিন্তু তার অ্যাডমিট কার্ডে ভুল থাকার জন্য পরীক্ষায় বসতে পারে না। সে একাই বাড়ি ফিরে আসছিল, কিন্তু বাড়ির রাস্তা সে জানতো না, আর এখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। পরের দিন মেয়েটিকে দেখা যায় উজ্জেন রেল স্টেশনের বাইরে, যেটা ছিল তার বাড়ি থেকে 720 কিলোমিটার দূরে। মেয়েটি কি করে ওখানে পৌঁছালো কেউ জানে না, হতে পারে ভুল বাসে চেপে ওখানে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত মেয়েটির সাথে অপরাধ হয়নি। সে রেল স্টেশনের বাইরে একটা অটোতে চাপে, যার ড্রাইভার ছিল ভরত সোনি। এরপর মেয়েটিকে দেখা যায় জীবন ক্যাদিতে, নগ্ন রক্তাক্ত অবস্থায়, যখন সে রাকেশের অটোতে ওঠে। রাকেশও পুলিশ কেসে জড়াতে চায় না বলে মেয়েটিকে তিরুপতি কলোনিতে ড্রপ করে চলে যায়। তার মানে মেয়েটির সাথে যা হয়েছে ভরত সোনির অটোতেই হয়েছে। 25 সেপ্টেম্বর সকাল 5:15 ভরত সোনি ওই মেয়েটিকে একা পেয়ে অটোতে চাপায়, এটা বলে যে চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। তারপর সে মেয়েটিকে জীবন ক্যাদির এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির সাথে জোর জবরদস্তি করার পর ভরত সোনি ওখান থেকে পালিয়ে যায়। মেয়েটির ছেঁড়া স্কুল ড্রেস ভরত সোনির অটোতেই ছিল। সে তার রক্তাক্ত দেহ ঢাকার মতো কিছুই পায় না। মেয়েটির শরীর থেকে অনেক পরিমাণে রক্ত বের হচ্ছিল। সে ওই অবস্থাতেই হাঁটতে হাঁটতে মেন রাস্তায় যায়, মানুষের কাছে সাহায্য চায়, এটা ভেবে যে কেউ তাকে সাহায্য করবে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তারপর সে রাকেশের অটোতে গিয়ে ওঠে। রাকেশও পুলিশ কেসে জড়াতে চায় না বলে মেয়েটিকে তিরুপতি ড্রিমস কলোনিতে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। মেয়েটি 2.5 ঘন্টা ধরে ওই রক্তাক্ত অবস্থাতেই হেঁটে চলেছিল। 7 থেকে 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, 1 থেকে 150টা বাড়ির পাশ দিয়ে যায়। মানুষজন তাকে দেখে, কিন্তু কেউ তার সাহায্য করে না। শেষমেশ সে ডান্ডি সেবা আশ্রমে গিয়ে পৌঁছায়, যেখানে পূজারী রাহুল শর্মা তার সাহায্য করে। পুলিশ এটা তো জানতে পারে ভরত সোনি এই জঘন্য অপরাধটা করেছে। আর ফাইনালি এই কেসটা হবার 3 দিন পর পুলিশ ভরত সোনিকে গ্রেপ্তার করে, কিন্তু সে সহজে তার অপরাধ স্বীকার করে না। পুলিশ যখন তার উপর শক্তি দেখায় তখন সে এই সব কিছু স্বীকার করে। সিসিটিভি ফুটেজ ছাড়া পুলিশের কাছে আর কোনো প্রমাণ ছিল না, তাই পুলিশ ভরত সোনিকে ক্রাইম সিনে নিয়ে যায় এভিডেন্স কালেক্ট করার জন্য আর ক্রাইম সিনটাকে রিক্রিয়েট করার জন্য। ভরত সোনি বলে সে কোথায় ক্রাইম করেছিল। পুলিশ ওখানে যায়, যেখানে মেয়েটির জুতো আর ছেঁড়া স্কুল ড্রেস পরেছিল। পুলিশ তো ভালো রকম প্রমাণ ওখান থেকে পেয়ে যায়, কিন্তু ভরত সোনি যখন বলছিল কিভাবে সে ক্রাইমটা করেছে, তখন কিছুজন পুলিশ অফিসার রেগে গিয়ে ভরত সোনিকে মারতে আরম্ভ করে।
ভারত সোনি তার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালাবার চেষ্টা করে, আর এই ক্রমেই সে গুরুতর ঘায়েল হয়ে যায়। কয়েকদিন হসপিটালে ভর্তিও ছিল। ভারত সোনির পিতা বলে, আমার ছেলে যদি এই জঘন্য কাজ করে থাকে তাহলে ওকে ফাঁসি দিয়ে দাও, এই ভুলের কোনো ক্ষমা নেই। क्या कर सकते हैं, मैंने तो कोई सिखाया नहीं उसको, मैंने कोई पढ़ाया नहीं इसको, ना मेरे को मालूम था कि ये ऐसा करेगा। अब करा है तो भैया सजा तो भरना पड़ेगी कि भैया इसको फांसी मिलनी चाहिए इसको, और जल्दी से जल्दी मिलना चाहिए। पुलिस पकड़ती काय को है, पकड़ना ही नहीं चाहिए ऐसे लोगों को, तो वही शूट कर देने चाहिए। मालूम है ये अपराधी है तो इसको मार रखना ही नहीं चाहिए इसको, क्योंकि बच्ची वो मेरी भी तो हो सकती थी, मेरी बच्ची होती तो मैं क्या कहता, फांसी दे दो इसको, मार दो गोली, यही बोलता और क्या बोलता। পুলিশের কাছে এখন 3টি প্রমাণ আছে। এক হলো সিসিটিভি ফুটেজ, যেখানে মেয়েটি ভালো অবস্থায় তার অটোতে চেপেছিল। 2, ভারত সোনি পুলিশকে ক্রাইম সিনে নিয়ে যায়, যেখান থেকে মেয়েটির জুতো আর ছেঁড়া স্কুল ড্রেস পাওয়া গেছে। আর 3, ভারত সোনি নিজের অপরাধ স্বীকার করেছে। এবার দেখা যাক আদালত কি সাজা দেয়। আদালত এখনও সাজা শোনায়নি। এই ক্রাইমের জন্য একটাই সাজা হওয়া দরকার, সেটা হলো ফাঁসি। ভারত সোনি সাজা পাবে এটা তো পাক্কা, কিন্তু একবার ওই মানুষগুলোর কথা ভেবে দেখুন, যারা মেয়েটির এতটা খারাপ অবস্থা দেখেও সাহায্য করেনি। ওরা কি মানুষ নাকি মানুষরূপী জানোয়ার? ওদেরকে জানোয়ার বললে জানোয়ারদেরকে অপমান করা হবে। ভারত সোনির সাথে সাথে এদেরও সাজা হওয়া দরকার, যারা মেয়েটিকে এই অবস্থাতে দেখেও সাহায্য করেনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন এক কেস স্টাডিতে।